আসসালামাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের অর্থনীতিতে অনেক বেশি সমস্যা রয়েছে। তো তোমাদের জন্য আমরা 7 দিনে অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র সম্পূর্ণ শেষ করে দিব। তো আমরা বলেছিলাম যে আমরা 21 মে থেকে তোমাদের এই 7 দিনে অর্থনীতি খতম কোর্সটি শুরু করব, এবং যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষার্থীদের অর্থনীতি নিয়ে সমস্যা থাকে, তারা বুঝতে পারে না যে আসলে তাদের অর্থনীতিতে কিভাবে পড়া উচিত। সো তোমাদের সমস্যাটা যাতে দূর হয়ে যায়, এই জন্য সবার জন্য আমরা এই 7 ডে চ্যালেঞ্জে একদম কি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি তোমাদের জন্য। সো আজকে আমাদের প্রথম ক্লাস, এবং আমরা এই ক্লাসের মাধ্যমে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় পড়াশোনা করব, ঠিক আছে? সো তোমরা যারা আছো, লাইভে যুক্ত আছো, তোমরা আমাকে জানাবা যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? তোমরা যারা যারা এই লাইভে যুক্ত আছো, তোমরা আমাকে কাইন্ডলি জানাবে যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, এবং তোমরা সবাই আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা। যারা আছো জানিয়ে ফেলো যে তোমরা কথা শুনতে পাচ্ছ, এবং তোমরা হচ্ছে কে কোন জেলা থেকে জয়েন করেছো আজকের এই ফ্রি ক্লাসটিতে, সবাই একটু কমেন্টে জানিয়ে দিবে। আমি একটু দেখতে চাই যে তোমরা কারা কারা জয়েন হও আজকের এই ক্লাসে। কথাগুলো মোটামুটি ক্লিয়ারলি শোনা যাচ্ছে, আমি যতটুকু দেখতে পাচ্ছি যে মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লিয়ার শোনা যাচ্ছে, বাট এখন অবধি আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। সো আমি আশা করছি যে তোমরা যারা দেখতে পাচ্ছ ক্লাসটিতে জয়েন করেছো, তোমরা সবাই ক্লাসটি কি করবে, শেয়ার করে দিবে, বিশেষ করে তোমাদের টাইমলাইনে এই ক্লাসটি শেয়ার করে দিবে, ঠিক আছে? সো যারা আছো কমেন্টে জানিয়ে দাও যে কথা শোনা যাচ্ছে কিনা, এবং তোমরা কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আমি একটু দেখি যে তোমরা কারা কারা জয়েন করো আমাদের সাথে। আমি দেখতে পাচ্ছি তালাল মাহমুদ জয়েন করেছে আমাদের সাথে। আমি দেখতে পাচ্ছি ইফরান সুলতান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এছাড়াও তোমরা যারা জয়েন করবে, তোমরা প্রথমেই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবে, এবং কথা ক্লিয়ার কিনা এটা বলতে হবে, ঠিক আছে? কথাটা ক্লিয়ার আছে কিনা এটা বলতে হবে, দেন তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা। 10 জন যুক্ত হয়ে গেছো। সো আজকে যেহেতু প্রথম ক্লাস, তোমাদের উপস্থিতি যত বেশি হবে, আমরা আমাদের এই 7 দিন চ্যালেঞ্জটা তত তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, এবং তোমাদের সমস্যা দূর করে ফেলবো। সো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যশোর থেকে যুক্ত হয়েছে তালাল মাহমুদ, ইফরান সুলতানা যুক্ত হয়েছে দিনাজপুর থেকে। এছাড়াও তোমরা অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ, ঠিক আছে? সো যাদের অর্থনীতি সাবজেক্ট আছে, অর্থনীতিতে প্রবলেম আছে, সো তোমরা এই ক্লাসটি করতে পারো। আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমাদের অর্থনীতির সমস্যাটা সমাধান হয়ে যাবে। 12 জন শিক্ষার্থী আছো, সবাই একটু টাইমলাইনে শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লিখবে ডান, কমেন্টে লিখবে কি ডান, কারণ এই ক্লাসে যাবতীয় সমস্যা হবে সমাধান। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ শিহাব শেখ আমাদের সাথে যুক্ত হয়েছে। সো এছাড়াও তোমরা যারা যুক্ত হবে জানাবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে আমরা একটু খেয়াল করি। সো আমাদের 7 দিন চ্যালেঞ্জে আমরা হচ্ছে আজকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় শিখবো। সো আমি আজকে তোমাদেরকে যেগুলো শেখাবো, সেখান থেকে তুমি কমপক্ষে 3 অথবা 4, ঠিক আছে, 4টা সৃজনশীল পাবা, ঠিক আছে? আমি আজকে তোমাদেরকে যেই টপিকগুলো পড়াবো, এখান থেকে তুমি তোমার পরীক্ষায় কয়টা সৃজনশীল পাবা? 4টা সৃজনশীল পাবা। যেহেতু তুমি তোমার পরীক্ষায় 4টা সৃজনশীল পাবা, সেহেতু তোমার এতটুকু চিন্তা করা উচিত যে আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। 4টা সৃজনশীল মানে হচ্ছে 40 মার্ক, 40 মার্ক। এবং আমি তোমাদেরকে এমনভাবে পড়ায়া দিব, তোমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। শরীফুল ইসলাম, মারুফ হাসান, হ্যাঁ অনেকে যুক্ত হচ্ছ, যারা যুক্ত হচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা একটু শুরু করি। আমরা হচ্ছে প্রথমে কিছু গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদ দিয়ে আজকের এই ক্লাসটি শুরু করব। দেখো, তোমাদের প্রথম অধ্যায়ে তোমরা বইটা খোলার পর দেখো যে কি লেখা, হাবিজাবি বিষয়, কিচ্ছু বোঝা যায় না, কেমন একটা বিষয়, দত্তুরি, এরকম অনেক ধরনের চিন্তা আসে। দেখো, তোমাদের এইখানে যে কয়েকজন বিখ্যাত অর্থনীতিবিদের নাম লেখা আছে, সো এই কয়েকজন থেকেই তোমাদের প্রতি বছর এমসিকিউ আসে। তাহলে এই পার্টটা আমরা কেন করব? কারণ এই পার্টটা থেকে আমাদের প্রচুর পরিমাণে এমসিকিউ আসবে। কি আসবে ভাইয়া?
এমসিকিউ আসবে। যেহেতু এই পার্ট থেকে এমসিকিউ আসবে, এই জন্য আমাদের এই পার্টটা পড়তে হবে। প্রথমে একটু খেয়াল করো ভাই, অ্যাডাম স্মিথ, এই যে লোকটা দেখতে পাচ্ছ চেহারা, তিনি হচ্ছে অ্যাডাম স্মিথ এবং তাকে বলা হয় অর্থনীতির জনক। কি বলা হয়? অর্থনীতির জনক। অর্থাৎ তোমাদের পরীক্ষা একটা এমসিকিউ প্রায়ই আসে, সেটা হচ্ছে যে অর্থনীতির জনক কে। তখন তোমরা চোখ বন্ধ করে উত্তর দিয়ে দিতে পারবা। কি দিবা? যে ভাই অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। কমেন্টে জানিয়ে ফেলো, তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে অর্থনীতির জনক কে? অ্যাডাম স্মিথ। কে? অ্যাডাম স্মিথ। দেন তোমাদের আরেকটা প্রশ্ন আসে, দ্য ওয়েলথ অফ নেশন, এইটা ঠিক আছে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দি ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা? তখন তোমরা কমেন্টে জানিয়ে দিবে কি দ্য ওয়েলথ অফ নেশন, এই গ্রন্থটি হচ্ছে অ্যাডাম স্মিথের লেখা। পরীক্ষা আসে ভাইয়া, আমি যা যা বলবো এগুলো খাতায় নোট করে ফেলবে, কারণ এগুলোই তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে যে গ্রন্থ নামটা কি? দ্য ওয়েলথ অফ নেশন। এই গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটি হচ্ছে আমাদের অ্যাডাম স্মিথের লেখা। কার লেখা? অ্যাডাম স্মিথের লেখা। দেন এই গ্রন্থের একটা বিখ্যাত উক্তি আছে, সেই উক্তিটি হচ্ছে ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ। এখানে দেখো, ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ, এইটা তোমাদের বইয়ে দেওয়া আছে যে অর্থনীতিকে, কি লেখা? অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান। কিসের বিজ্ঞান ভাই? সম্পদের বিজ্ঞান, ঠিক আছে। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন কে? কমেন্টে জানিয়ে দাও, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন কে? অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন কে? এটা তোমাদের পরীক্ষা আসে যে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন কে। তখন তোমরা উত্তরটা কি লিখবে? উত্তরটা লিখবে যে অ্যাডাম স্মিথ। তাহলে আমরা এতটুকু শিখলাম যে অ্যাডাম স্মিথ থেকে আমাদের কয়েকটা প্রশ্ন আসতে পারে। এক নাম্বার, তাকে কি বলা হয়? অর্থনীতির জনক বলা হয়। প্রশ্ন আসতে পারে অর্থনীতির জনককে, আমরা বলবো অ্যাডাম স্মিথ। দ্বিতীয় আমরা কি শিখলাম? দ্বিতীয় আমরা শিখলাম যে দি ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা? আমরা বলবো অ্যাডাম স্মিথের লেখা। দেন আরেকটা প্রশ্ন আসে এবং এটা প্রায় এসেছে, সেটা হচ্ছে যে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন কে? অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন কে? তখন আমরা বলবো যে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন অ্যাডাম স্মিথ। সো অ্যাডাম স্মিথ ক্লিয়ার। সো দেখো, এরপর আমাদের এল রবিন স্যার থেকে প্রশ্ন আসে। কি আসে? যে সর্বপ্রথম মৌলিক যে প্রাথমিক সমস্যা আছে, প্রাথমিক সমস্যা একটা হচ্ছে মৌলিক প্রাথমিক সমস্যা, ঠিক আছে। মৌলিক প্রাথমিক সমস্যা হচ্ছে দুইটা, আর হচ্ছে কি, আরেকটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। একটা হচ্ছে মৌলিক প্রাথমিক সমস্যা, আরেকটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। যেটা মৌলিক প্রাথমিক সমস্যা সেটা হচ্ছে দুইটা, অর্থাৎ তুমি যদি দেখো যে প্রাথমিক কথাটা উল্লেখ আছে, কি আছে ভাই? প্রাথমিক কথাটা উল্লেখ আছে, উত্তর হবে দুইটি, ঠিক আছে। প্রাথমিক কথাটা গেলে উত্তর হবে দুইটি। কি কি? একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, আরেকটা হচ্ছে নির্বাচন। একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, আরেকটা হচ্ছে নির্বাচন। তাহলে মৌলিক প্রাথমিক যে সমস্যা আছে, এই সমস্যা দুইটির কথা কে সর্বপ্রথম বলেন? এল রবিন্স বলেন, এবং তিনি বলেন যে অর্থনীতি হচ্ছে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান। তাহলে একটা প্রশ্ন এটাও আসতে পারে যে অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলেছেন কে? তোমরা কমেন্টে আমাকে জানাও যে অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলেছেন কে। সো আমি দেখতে পাচ্ছি তোমাদের উপস্থিতি খুবই কম, সমস্যা নেই ইনশাল্লাহ, যেহেতু প্রথম ক্লাস তোমরা হয়তো অনেকেই জানতে না। সো তারপরে তোমরা জয়েন করেছো, এতে করে তোমাদেরকে ধন্যবাদ। তারপরে আমি চাইবো যে এর পরের ক্লাস থেকে তোমাদের যাদের অর্থনীতি আছে, এর পরের ক্লাস থেকে তোমরা নিয়মিত হবা এবং তোমরা হচ্ছে এই ক্লাসগুলো করবা, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য একদম ফ্রিতে সম্পূর্ণ 7টা সৃজনশীল যাতে পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারো, 70-এর মধ্যে তুমি যাতে 60-এর উপরে নাম্বার পাও অথবা 70-এ 70 পাও, সো এইটা আমরা করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারছি যে মৌলিক প্রাথমিক সমস্যার কথাটি বলেছেন এল রবিন্স, এবং সর্বপ্রথম অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা, এই যে দেখো দুষ্প্রাপ্যতা, এই দুষ্প্রাপ্যতা যে কথাটা আছে, এই কথাটা সর্বপ্রথম যিনি ব্যবহার করেন তার নাম হচ্ছে এল রবিন্স, ঠিক আছে। তাহলে এল রবিন্সের ব্যাপারে একটু জানা হয়ে গেল। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আলফ্রেড মার্শেলের থেকে একটা প্রশ্ন প্রায়ই আসে, সেটা হচ্ছে দি প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। এই যে দেখো এখানে লেখা আছে দ্য প্রিন্সিপাল, হবে এটা দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থটি কার লেখা? দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থটি কার লেখা? আমি দেখতে পাচ্ছি এমডি আবু সাইদ হাসান যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।
ঠিক আছে ভাই? তাহলে একটু খেয়াল করো, তোমাদের পরীক্ষায় প্রশ্নটা আসে যে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থটি কার লেখা, তখন তোমরা চোখ বন্ধ করে উত্তরটি দিয়ে ফেলতে পারবে আলফ্রেড মার্শেলের লেখা। এবং এই প্রশ্নটি তোমরা যারা 24 ব্যাচে পরীক্ষা দিবে তাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি আবারও বলছি, আমি যা নোট করতে বলবো নোট করে ফেলবে। এরপর অর্থনীতি হচ্ছে কল্যাণের বিজ্ঞান। এখন দেখো, অর্থনীতি হলো কল্যাণের বিজ্ঞান, এই কথাটা কে বলছে? এই কথাটা আমাদের আলফ্রেড মার্শেল সাহেব বলেছে যে অর্থনীতি হচ্ছে কল্যাণের বিজ্ঞান। ঠিক আছে, অর্থনীতি কি কল্যাণের বিজ্ঞান, এটা হচ্ছে আলফ্রেড মার্শেল সাহেব বলেছেন। দেন আমরা দেখবো হচ্ছে পল এ স্যামুয়েলসন সম্পর্কে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আধুনিক অর্থনীতিবিদ কে, অর্থাৎ আধুনিক অর্থনীতিবিদ নামে পরিচিত কে, বা আধুনিক অর্থনীতিবিদের জনক কে, বা আধুনিক অর্থনীতির জনক কে, তখন আমরা বলবো পল এ স্যামুয়েলসন। অর্থাৎ পল এ স্যামুয়েলসন হচ্ছে আধুনিক অর্থনীতির জনক। এবং তার একটা বিখ্যাত উক্তি আছে, তিনি বলেন যে অর্থনীতি হচ্ছে অপ্রাচুর্যের বিজ্ঞান। তিনি কি বলেন? অর্থনীতি হচ্ছে অপ্রাচুর্যের বিজ্ঞান। আমি দেখতে পাচ্ছি সাব্বির হোসাইন সাব্বির, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যারা যুক্ত আছো তোমরা একটু কমেন্টে এখন আমাকে জানাবা যে সব কিছু ক্লিয়ার শোনা যায় কিনা, এবং তোমরা কি ক্লাস করছো নাকি করছো না, এটা একটু জানাও। এরপরের আমি স্লাইডে চলে যাব, কারণ আমি যদি তোমাদের উপস্থিতি না দেখি ইনশাল্লাহ বেশি পড়াবো না। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সো তোমরা এর আগে আমাকে কমেন্টে জানাও যে সবাই ক্লাস করতে চাও কিনা। যারা যারা আছো, আমি কি পরবর্তী স্লাইড থেকে ভালো করে পড়াবো? যেহেতু সৃজনশীল প্র্যাকটিস করানো হবে, এখানে সৃজনশীলের উত্তর লিখে দেওয়া হবে, কিভাবে লিখলে ভালো নাম্বার পাবা, সো A to Z থাকবে। সো এই জন্য আমি তোমাদেরকে বলছি যে তোমরা কি চাও যে আমি সামনে এগিয়ে যাই ক্লাসে? সো যদি সামনে যাই তাহলে অবশ্যই তোমাদের প্রত্যেককে 3জন করে অর্থনীতির বন্ধুকে কি করতে হবে? মেনশন করতে হবে। কয়জন? 3জন। আমি বেশি বলছি না, মাত্র 3জন কি করবা? তোমার 3জন বন্ধু যার কিনা অর্থনীতি সাবজেক্টে আছে তাকে মেনশন করবে আমাদের এই ক্লাসের কমেন্টে। এবং 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 তোমাকে আরেকটা কাজ করতে হবে, আমাদের এই যে লাইভ ক্লাসটি হচ্ছে তুমি তোমার প্রোফাইলে অথবা টাইমলাইনে কি করবা? আমার এই ক্লাসটি কি করে ফেলবা? তুমি একটু কষ্ট করে শেয়ার করে ফেলবা। এতে করে লাভ হচ্ছে কি, আমি যে এই যে 7টা ক্লাস করাবো, এই 7টা ক্লাস তুমি আর কষ্ট করে খুঁজতে হবে না। তুমি তোমার প্রোফাইলে গেলেই সুন্দরভাবে সিরিয়াল অনুযায়ী 7টা পেয়ে যাবা, কারণ তুমি হচ্ছে তখন কি করছো, এটা সুন্দর করে শেয়ার করে রাখছিলা। ঠিক আছে, অর্থাৎ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক আছে, সো যে কি করে, যে হচ্ছে পরিশ্রম করে সে অবশ্যই সফল হবে। হয় সে আজকে সফল হবে অথবা সে পরবর্তীতে সফল হবে, বাট সে সফল হবেই। আমি দেখতে পাচ্ছি আপনি মুভ অন করুন। ঠিক আছে, তালাল মাহমুদ বলছে। মনির আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এই ব্যাপারটা শিখবো। আমি দেখি যে আগে সবাই মেনশন করছো কিনা। আমি দেখতে পাচ্ছি আমাদের মিষ্টিপরি জান্নাত যুক্ত হচ্ছে। সো মিষ্টিপরি জান্নাত বলেছে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মারুফ মেনশন করেছে। যারা আসলে প্রকৃতপক্ষে পড়তে চায়, প্রকৃতপক্ষে শিখতে চায়, তারা অবশ্যই তাদের ফ্রেন্ডদেরকেও সাহায্য করবে। এবং আমি যে কষ্টটা করছি এটাকেও তোমরা কি করবা? এটাকেও তোমরা যাতে আরো বেশি ছড়িয়ে যায়, মানুষ সেবা পায়, তো সেই দিকে তোমরা কাজ করবে। তাহলে আমরা আজকে এখন যেটা শিখবো প্রথম, সেটা হচ্ছে প্রাথমিক মৌলিক অর্থনৈতিক সমস্যা। ঠিক আছে, সো এটা আমাদের কেন জানা লাগবে? কারণ এইখান থেকে আমাদের ক নাম্বার এবং খ নাম্বার, ঠিক আছে, সৃজনশীল পরীক্ষায় যে ক নাম্বার প্রশ্ন থাকে এবং খ নাম্বার প্রশ্ন থাকে, সো এই প্রশ্নগুলো আমাদের এখান থেকে দিয়ে দেওয়া হয়। কোথান থেকে দিয়ে দেওয়া হয়? এখান থেকে দিয়ে দেওয়া হয়। যেহেতু এখান থেকে দেওয়া হয়, সো প্রথম হচ্ছে দুষ্প্রাপ্যতা কথা আছে। তোমরা কি কেউ কমেন্টে বলতে পারবে দুষ্প্রাপ্যতা কাকে বলে? এইটা হচ্ছে পৃথিবীতে যারা অর্থনীতি নিছে এমন কোনো শিক্ষার্থী নাই যে এটা পারে না, এবং পৃথিবীর সব পরীক্ষায় এই প্রশ্ন থাকেই। দুষ্প্রাপ্যতা কি, এটা থাকেই। বলো দেখি, তোমরা একটু কমেন্টে আমাকে জানাও, তোমরা একটু কাইন্ডলি কমেন্টে আমাকে জানাও যে দুষ্প্রাপ্যতা কি, দুষ্প্রাপ্যতা কি অথবা কাকে বলে। যে পারো তাড়াতাড়ি লিখে ফেলবে, আমি দেখে ইনশাল্লাহ তোমাদেরকে পরবর্তীটা বলে দিব। ঠিক আছে, দেন আমরা হচ্ছে নির্বাচন জানবো। এই যে প্রাথমিক মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি ভাইয়া? 2টি। এই 2টি কথাটি কে বলেছেন? এই 2টির কথাটি বলেছেন এল রবিন্স। আমরা কিন্তু পড়েছিলাম, এল রবিন্সের কথা পড়েছিলাম। এই এল রবিন্স কি বলেন? এল রবিন্স বলেন যে পৃথিবীতে যত সমস্যা আছে সেই সমস্যাগুলোর প্রাথমিক সমস্যা হচ্ছে 2টা।
যার মধ্যে 1 নাম্বার হচ্ছে দুষ্প্রাপ্যতা আর আরেক নাম্বার হচ্ছে নির্বাচন। তাহলে কি প্রথম হচ্ছে দুষ্প্রাপ্যতা, আরেকটা হচ্ছে নির্বাচন। তো আমি তোমাদেরকে খুব সহজে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব দুষ্প্রাপ্যতা ব্যাপারটা আসলে কি এবং নির্বাচনটা আসলে কি। খেয়াল করো, এখানে দুষ্প্রাপ্যতা বলতে বোঝানো হচ্ছে সম্পদের স্বল্পতা। অর্থাৎ ধরো তুমি একটা বই কিনতে চাচ্ছ, কি করতে চাচ্ছ, একটা বই কিনতে চাচ্ছ, এই বইটার দাম হচ্ছে 50 টাকা। কত টাকা ভাইয়া? 50 টাকা। বাট তোমার কাছে আছে হচ্ছে 30 টাকা। কত টাকা আছে? 30 টাকা আছে। তাহলে তোমার কত টাকা কম আছে? তোমার অবশ্যই 20 টাকা কম আছে। তাহলে খেয়াল করো, এই যে তোমার একটা সম্পদের কি আছে, একটা অভাব আছে। তোমার যতটুকু টাকা দরকার ততটুকু টাকা নাই, অর্থাৎ সম্পদের একটা অভাব আছে। অর্থাৎ এই যে সম্পদের একটা সীমাবদ্ধতা আছে, অর্থাৎ সম্পদের একটা স্বল্পতা আছে, এই স্বল্পতাকে বলা হচ্ছে দুষ্প্রাপ্যতা। তাহলে আমরা শর্টকাট টেকনিকে বলতে পারি সেটা হচ্ছে সম্পদের স্বল্পতাকে, অর্থাৎ বলতে পারি যে যে সম্পদ থাকে সেই সম্পদের স্বল্পতা, ঠিক আছে, স্বল্পতাকেই, সম্পদের স্বল্পতাকেই কি বলা হয়? সম্পদের স্বল্পতাকেই দুষ্প্রাপ্যতা বলা হয়। তাহলে সম্পদের যে স্বল্পতা থাকে সেই সম্পদের স্বল্পতাকেই দুষ্প্রাপ্যতা বলা হয়। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলা। আমি দেখতে পাচ্ছি অনেকেই বলছে মারুফ হাসান অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে বলা হচ্ছে দুষ্প্রাপ্যতা। আর নয়ন বলেছে সম্পদের স্বল্পতা। আমি দেখতে পাচ্ছি আরবি লিখা, আসলে ওর নামটা আমি জানি না, তুমি কাইন্ডলি তোমার নামটা একটু লিখে দিবে। তুমি বলছো যে মানব জীবনে অসীম অর্থনৈতিক সমস্যা বা অভাব পূরণের সীমিত সম্পদ নির্দেশ করে দুষ্প্রাপ্যতা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমাদের নাহিদুল ইসলাম নামে একজন শিক্ষার্থী, সে তার একটা ফ্রেন্ডকে মেনশন করেছে, ধন্যবাদ তোমাকে। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম যে দুষ্প্রাপ্যতা কি। এখন আমরা নির্বাচন ব্যাপারটা শিখবো। তো নির্বাচন ব্যাপারটা শিখবো। দেখো নির্বাচন, তো দেখো নির্বাচন ব্যাপারটা আসলে কি। দেখো নির্বাচন ব্যাপারটা হচ্ছে, তুমি ধরো একজন ব্যাচেলার, তুমি এখন কি একজন ব্যাচেলার, ঠিক আছে, তুমি আছো একজন হচ্ছে ব্যাচেলর, তুমি হচ্ছে একজন ব্যাচেলর বা তুমি হচ্ছে একজন ব্যাচেলার, ঠিক আছে, তুমি এখন একজন কি ব্যাচেলার আছো। সো এই যে তুমি একজন ব্যাচেলার, এখন তোমার কে নাই? তোমার হচ্ছে বউ নাই, ঠিক আছে, বউ নাই, ঠিক আছে, অর্থাৎ তোমার বউ নাই। যেহেতু তোমার বউ নাই, হ্যাঁ তোমার বউ নাই, তো এখন তোমার কি করতে হচ্ছে? নিজের খাবার নিজে রান্না করে খেতে হচ্ছে। যেহেতু তুমি ব্যাচেলর, তুমি হচ্ছে একটা ম্যাচে থাকো। এখন তোমরা চিন্তা করছো যে আমি যদি রান্না করে খাই সেক্ষেত্রে তো আমার চাকরিতে যেতে সমস্যা হয়ে যাবে, অথবা আমার গন্তব্য যেতে আমার সমস্যা হয়ে যাবে। তো তুমি চিন্তা করছো যে তুমি হচ্ছে একজন বুয়া রাখবা। কি রাখবা? বুয়া রাখবা। খেয়াল করো, বুয়া রাখবা। তাহলে তুমি কি করছো? তুমি একটা বুয়া রাখতে চিন্তা করছো। দেখো বুয়া রাখতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে? টাকা খরচ করতে হবে, তাই না? কারণ বুয়া তো টাকা ছাড়া কাজ করবে না। তাহলে বুয়াকে অবশ্যই টাকা ছাড়া কাজ করানো যায় না। তাহলে বুয়ার জন্য কি লাগবে? টাকা লাগবে। এখন তুমি চিন্তা করলা, ইস বুয়া আনলে টাকা লাগবে, আবার বুয়া সবসময় রান্ধে না, বুয়া একবেলা রান্ধে দিয়ে যাবো, টাহা চাইবো, বারবার হচ্ছে তারা আনতে গেলে ওরা টাহা চাইবো। সো এইটার একটা ঝামেলা আছে। এখন তুমি চিন্তা করলা, যদি বিয়া করি বউরে দিয়া তো সব কাজই করানো যায়, তাই না? তাহলে বউ বিয়া করলাম, বউ আনলাম, বউ হচ্ছে কাজ করে দিল, বউরে কোনো টাকা দিতে হবে না, তাই না? তার একটা ভালো না? তাহলে তুমি চিন্তা করতেছো কি, বউ ভালো নাকি বুয়া ভালো? এখন তুমি বলো তো কোনটা ভালো? বউ ভালো নাকি বুয়া ভালো? কোনটা ভালো বলো? কোনটা ভালো? এখানে ভালো কোনটা? তুমি কোনটা নিবা বলো? তুমি কোনটা নিবা এখান থেকে? বউ নিবা নাকি বুয়া নিবা বলো? এখন এই যে তুমি বউ আর বুয়ার মধ্যে কি করতেছো? একটা পার্থক্য দেখতেছো, এবং তুমি এইটার মধ্যে কি একটা জিনিস নির্বাচন করার চেষ্টা করতেছো। এই যে তুমি কি করতেছো, তোমার যে অভাবগুলো আছে সেই অভাবের তুলনায় কি করতেছো? একটা কোনো কিছু নির্বাচন করার চেষ্টা করতেছো। অর্থাৎ অসংখ্য অভাব থেকে কি করতেছো? কিছু অভাব বাছাই করতেছো। এই যে বাছাইটা করবা, এই যে বাছাইটা করবা, এই যে বাছাইটা করবা, এই বাছাইটাই হচ্ছে কি ভাইয়া নির্বাচন। তাহলে তুমি অবশ্যই চিন্তা করবা যে বউ নিবা, ঠিক আছে, তুমি অবশ্যই চিন্তা করবে কি বউ নিবা, কারণ বউ নিলে তো আর টাকা লাগবে না, বউ নিজেই রান্দা খাওয়াইবো, বউ সারা বেলা খাওয়াইবো, যত জামা কাপড় আছে বউরে দিয়া ধোয়ানো যাইবো, এছাড়াও অনেক কাজ বউরে দিয়া করানো যাবে, তাই না? তো এগুলো হচ্ছে কি তুমি চিন্তা করছো, এই জন্য তুমি কি করবা? আর বুয়া না নিয়া বউরে দিয়াই জামা কাপড় ধোয়াইবা, বউরে দিয়ে রান্না করাইবা, ঠিক কিনা? তাহলে বুঝতে পারছো? তাহলে এই যে আমি কি করলাম? নির্বাচন করলাম, আমার অনেকগুলো সমস্যা থেকে আমি কি করলাম? একটা জিনিস নির্বাচন করলাম, ঠিক আছে, বাছাই করলাম, এটাই হচ্ছে নির্বাচন। তাহলে আমরা বলতে পারি যে অসংখ্য অভাব থেকে
গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে নির্বাচন বলে। নির্বাচন মানে হচ্ছে ইলেকশন না, এখানে নির্বাচন বলতে সিলেকশনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। দিস ইজ নট এ ইলেকশন, দিস ইজ সিলেকশন, ঠিক আছে। এখানে অর্থনীতিতে নির্বাচন বলতে সিলেকশনকে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? এই দুইটা ক্লিয়ার হচ্ছে কিনা বলো? তাহলে দুষ্প্রাপ্যতা মানে সম্পদের স্বল্পতা, আর নির্বাচন মানে হচ্ছে বাছাই করা। কেমন বাছাই করা? অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করা। তাহলে এই দুইটার কথা কে বলেছিলেন? এল রবিন্স বলেছিলেন, ঠিক আছে। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হয়েছে। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। সো তোমাদের জন্য কিছু এমসিকিউ থাকবে, সো এমসিকিউ গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা? অ্যাডাম স্মিথ, মার্শাল, রবিন্স, পল স্যামুয়েলসন। এবং 2 নম্বর প্রশ্ন, অর্থনীতি হলো অপ্রাচুর্যের বিজ্ঞান উক্তিটি কার? অ্যাডাম স্মিথের, মার্শালের, রবিন্সের নাকি পল স্যামুয়েলসনের? তোমরা একটু কমেন্টে আমাকে জানাও তো উত্তরটা কি হবে। আমি দেখতে পাচ্ছি ধ্রুবতারা সাহা বলেছে ক্লিয়ার। যেহেতু তোমরা ক্লিয়ার হয়েছ, তোমরা এবার আমাকে একটু জানাবা যে এইটার আসলে উত্তরটা কি হবে। এখন যেটা দিচ্ছি সেইটার উত্তরটা কি হবে, এইটা আমাকে একটু বলো যে আসলে এটার উত্তরটা কি হবে। আমি দেখতে পাচ্ছি একাধিক অভাবের মধ্যে গুরুত্ব অনুসারে বা গুরুত্বপূর্ণ অভাবগুলোকে বাছাই করাকে নির্বাচন বলে। নয়ন বলেছে, ঠিক আছে, সঠিক বলেছ। সো যারা আছো আমাকে একটু জানাও যে আসলে এটার উত্তরটা কি হতে পারে। সো আমি চেষ্টা করছি তোমাদের উত্তরগুলো পড়ার জন্য, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি জোবাইর ইসলাম বলেছে ক হবে। আর রানিয়া সেবা বলেছে কি ওর নাম? রানী সাহেবা। রানী সাহেবা বলছে যে ভাইয়া এ হবে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই কমেন্ট করছো। সো যারা কমেন্ট করছো না তাদেরকে বলবো যে তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করে ফেলবে। আমি দেখতে পাচ্ছি মনির বলেছো যে ভাইয়া তারপর হচ্ছে মনির বলেছে ডি হবে একের। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের জেসমিন জান্নাত জয়েন করেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো আমি যদি তোমাদেরকে একটু উত্তরটা বলে দিই, দেখো ভাই, ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা? আমরা সর্বপ্রথম পড়েছিলাম এই গ্রন্থটি হচ্ছে অ্যাডাম স্মিথের লেখা। কার হইছে কমেন্টে জানাবা। দেন অর্থনীতি হলো অপ্রাচুর্যের বিজ্ঞান, এই কথাটি পল স্যামুয়েলসন বলেছে, যেটাকে আমরা পড়েছিলাম যে সম্পদের বিজ্ঞান বলেছে অ্যাডাম স্মিথ, কল্যাণের বিজ্ঞান বলেছে কে? কল্যাণের বিজ্ঞান বলেছে অধ্যাপক মার্শাল, ঠিক আছে। সো এগুলো আমরা জানি। এবং দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলেছেন এল রবিন্স, ঠিক আছে। তাহলে এই দুইয়ের মধ্যে তুমি কত পেলে? দুইয়ের মধ্যে তুমি কত পেলে কমেন্টে জানাবা যে দুইয়ের মধ্যে তোমার স্কোর কত। এখন আমরা আরেকটা জিনিস জানবো এবং এখান থেকে যে এমসিকিউ গুলো আসে সেগুলো আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে। সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তোমাদের পরীক্ষা আসবে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? তোমরা উত্তরটা জানাও কমেন্টে। মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? দেখো মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে কয়টি? কমেন্টে জানাও তো আমাকে কাইন্ডলি। ঠিক আছে, আমাকে একটু কমেন্টে জানাবা যে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি। সো আমাকে একটু জানাবা তোমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টা। সো যার মধ্যে 1 নাম্বার হচ্ছে হোয়াট টু প্রডিউস, 2 নাম্বার হচ্ছে হাউ টু প্রডিউস, 3 নাম্বার হচ্ছে হোম টু প্রডিউস। খেয়াল করবে এখানে হ্যাঁ 3টি সবাই আমি দিতে পারছি জান্নাত, সাব্বির, রানী সাহেবা, তারপর হচ্ছে ফারহান কাউসার, জোবায়ের বোর্ডে দেওয়া আছে স্যার। হ্যাঁ বোর্ডে দেওয়া আছে, ঠিক আছে। বাট তোমাকে বলার কারণ হচ্ছে তুমি বললে এটা মনে থাকবে, আর মনে থাকলে আর ভুল হবে না। এই যে তুমি বলছো না বোর্ডে দেওয়া আছে, পরীক্ষা আসলেও তখন বলবা যে স্যার প্রশ্নের মধ্যে উত্তরটা দেওয়া আছে, কেন আমি উত্তরটা লিখবো? উত্তর তো দেওয়াই থাকবে। অপশনে যদি উত্তরটা দেওয়া না থাকে তাহলে কি তুমি লিখতে পারবা উত্তর? আমাকে এটা বলো যে অপশনে উত্তর দেওয়া থাকে নাকি থাকে না, বলো। তুমি বলো এবার, যদি অপশনে উত্তর দেওয়া থাকে এর মানে তুমি লিখবা না, তাই না? এর মানে তুমি কি পাস করবা নাকি ফেল করবা? অবশ্যই বলবা। তাহলে খেয়াল করো কি উৎপাদন করতে হবে ভাই। তুমি যদি কোনো কাজ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 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 এই 3টা পয়েন্ট জানতে হবে। কারণ পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেখানে এই 3টা পয়েন্ট ছাড়া কোনো কাজ করা যায় না, ঠিক আছে। কেমন? হিসাব করো, তুমি এখন পড়তে বসবা, তুমি প্রথমেই চিন্তা করবা কি পড়বো, ঠিক আছে। কি পড়বো এটা তুমি প্রথমে চিন্তা করবা। দ্বিতীয়ত তুমি চিন্তা করবা কিভাবে পড়বো। দ্বিতীয় চিন্তা করবে কি কিভাবে পড়বো। তৃতীয় তুমি চিন্তা করবা
কার জন্য পড়বো, তাই না? তো এই দেখো তিনটা বিষয় তোমার মাথায় চলে আসছে। এক নাম্বার হচ্ছে কি আমি কি পড়বো, দুই নাম্বার হচ্ছে আমি কিভাবে পড়বো, তিন নাম্বার হচ্ছে আমি কার জন্য পড়বো। অর্থাৎ আমি যখন এই তিনটা বিষয় ভালো করে বুঝতে পারবো তখন আমি বুঝতে পারবো যে আসলেই আমার কি জন্য পড়া দরকার, আমার কার জন্য পড়া দরকার, আমার কিভাবে পড়া দরকার। এই তিনটা বিষয় আমি কি করতে পারবো, সম্বন্ধে জানতে পারবো। তো এখান থেকে আমাদের তেমন পরীক্ষায় প্রশ্ন আসে না, এখান থেকে জাস্ট আমাদের এমসিকিউ আসে। সেটা হচ্ছে যে কি উৎপাদন করতে হবে এইটার সমাধান, কি উৎপাদন করতে হবে এটা একটা পরীক্ষা আসে, ঠিক আছে? কি উৎপাদন করতে হবে এইটার যে সমাধান আছে সেটাকে বলা হচ্ছে পিপিসি। পিপিসি মানে বোঝো, পিপিসি মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ মানে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এটা তো জানো, উৎপাদন সম্ভাবনা রেখা। পরীক্ষা আসতে পারে কি উৎপাদন করতে হবে এর সমাধান কোনটি, ঠিক আছে? কি উৎপাদন করতে হবে এর সমাধান কোনটি, তোমরা বলবা উৎপাদন সম্ভাবনা রেখা। দেন কিভাবে উৎপাদন করতে হবে এটার সমাধান কি, সম উৎপাদন সম্ভাবনা রেখা। সম উৎপাদন, সম উৎপাদন সম্ভাবনা রেখা, সম উৎপাদন উৎপাদন সম্ভাবনা রেখা, ঠিক আছে? সো এই দুইটা হচ্ছে পরীক্ষা আসে এমসিকিউ। সো তোমরা এই দুইটা খেয়াল করে রাখবে। সো এক নাম্বার কি উৎপাদন করতে হবে এটার সমাধানটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা, ঠিক আছে? এটার উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে কি উৎপাদন করতে হবে। দেন কিভাবে উৎপাদন করতে হবে এটার সমাধান হচ্ছে সম উৎপাদন সম্ভাবনা রেখা। বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পেরেছো নাকি বলো? এই দুইটা ক্লিয়ার? এখান থেকে এমসিকিউ এই দুইটাই আসবে, এর বাহিরে আর কোনো এমসিকিউ আসবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ আসবে না। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা একটু পরবর্তীতে চলে যাব, ঠিক আছে? আমরা এখন কয়েকটা এমসিকিউ সমাধান করব যেহেতু আমরা এগুলো পেয়ে গেছি। তো আমাকে একটু বলবা যে সর্বপ্রথম দুষ্প্রাপ্যতা ধারণাটি দেন কে? আমি কিন্তু অলরেডি পড়িয়ে ফেলেছি। তো যেহেতু পড়িয়ে ফেলছি উত্তরটা দিতে পারবে, বলো। সর্বপ্রথম উৎপাদন সম্ভাবনা না, সর্বপ্রথম দুষ্প্রাপ্যতা ধারণাটি দেন কে? তোমরা একটু বলো যে আসলে উত্তরটা কি হতে পারে। অ্যাডাম স্মিথ, মার্শাল, রবিন্স, পলে, স্যামুয়েলসন। উত্তরটা কি হবে? দেন মৌলিক প্রাথমিক অর্থনৈতিক সমস্যা কয়টি? প্রাথমিক মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি? দুইটি, তিনটি, চারটি, পাঁচটি? তোমরা কমেন্টে জানাও উত্তর হবে কয়টি। আমি দেখতে চাই তোমরা যারা আছো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিবে উত্তর হবে কয়টি, ঠিক আছে? যত তাড়াতাড়ি উত্তর দিবে তত তাড়াতাড়ি আমরা সামনে চলে যাব। সো আমি যদি বলে দিই উত্তরটা, আসলে যেহেতু তোমরা পারছো না, খেয়াল করো। সর্বপ্রথম দুষ্প্রাপ্যতা ধারণা দেন কে? আস্তাগফিরুল্লাহ। তিনি কে? তিনি হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ কি করেছেন? অ্যাডাম স্মিথ বলেছেন যে অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। অ্যাডাম স্মিথ হচ্ছে অর্থনীতির জনক। তার একটা গ্রন্থ আছে, গ্রন্থের নাম হচ্ছে কি? ওয়েলথ অফ নেশন। এবং তার একটা বিখ্যাত উক্তিও আছে, ইকোনমিক্স ইজ দ্য ওয়েলথ অফ সায়েন্স, নাকি? ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ, অর্থাৎ অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। ভাই আপনি তো আমাদের এতটুকুই পড়াইছেন, আমরা তো এখানে কোনো দুষ্প্রাপ্যতার কথা শুনতে পাইনি, এর মানে এটা হবে না। তাহলে এটা কি হবে? এটা হবে কাটা। দেন আমরা মার্শালের কাছেও গিয়েছিলাম, মার্শাল ওই কথা বলে নাই, তিনি কল্যাণ নিয়ে কথা বলে এবং তার একটা বিখ্যাত গ্রন্থ ছিল দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। এবং আমরা এল রবিন্সের কাছে আসলাম, ও ভাই নির্বাচন আর দুষ্প্রাপ্যতা এই বেড়াই কইছিল, উত্তর এইটাই হবে। আর পলে স্যামুয়েলসন তো বলে নাই। তাহলে উত্তর কোনটা হবে? অবশ্যই উত্তর আমাদের রবিনসন হবে, ঠিক আছে? রবিন্স হবে। তাহলে যারা রবিন্স দিয়েছো তাদের উত্তরটা রাইট। এবং আমি পড়ানোর আগেই প্রথমে বলেছিলাম প্রাথমিক মৌলিক অর্থনীতির সমস্যা কয়টি? যদি প্রাথমিক কথা উল্লেখ থাকে উত্তর হবে দুইটি, যদি প্রাথমিক না থাকে, যদি এই কথাটা উল্লেখ থাকে উত্তর হবে তিনটি। তাহলে উত্তর কয়টি হবে? উত্তর অবশ্যই অবশ্যই কয়টি হবে? দুইটি হবে। যারা যারা এই দুইটার মধ্যে দুইটাই পারছো কমেন্টে বলো যে ইনশাল্লাহ আমি পেরেছি দুইটি, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী। এবার দেখো ভাই এই যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে পড়েছে। সো এই যে আমি এখন যে সৃজনশীলটা পড়াবো তোমাদের পরীক্ষায়, এই সৃজনশীলগুলো আসবে, হয়তো একটু ইয়েগুলো চেঞ্জ করে দিবে, এখানে যে গম ধানের পরিমাণ আছে এগুলো চেঞ্জ করে দিবে। সো আমি তোমাদেরকে এখন যে ব্যাপারটা শিখাবো সেইটা একটু মনোযোগ দিয়ে শিখবে, ঠিক আছে? মনোযোগ দিয়ে শিখবে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে কি করব, এই জিনিসগুলো একটু ভালো করে শেখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে খেয়াল করো, জোবাইর আহমেদ একটাও পারি নাই, ঠিক আছে? না পারলে কি করার চেষ্টা করবে।
তাহলে একটু খেয়াল করো, এখানে লেখা আছে বিন্দু, ধান, গম। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন ক নাম্বার, সেটা হচ্ছে পিপিসি কি। দেখো পিপিসি কি, আমরা বলেছি যে পিপিসি মানে হচ্ছে কি, দেখো পিপিসি মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ঠিক আছে, পসিবিলিটি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ঠিক আছে, সো এই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। সো এটা পরীক্ষা আসতে পারে, পিপিসি কি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। দেন আমাদের দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝায়। সো যদি এই প্রশ্নটা আসে তখন আমরা বলবো যে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে এমন একটি রেখাকে বোঝায় যে রেখায় দুইটি দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করে। এরপর তুমি সম্পূর্ণ সংজ্ঞাটা লিখে দিবে। ঠিক আছে, দেন আমাদের ঘ নাম্বার প্রশ্ন, সূচির আলোকে রেখা অঙ্কন করো। কি রেখা অঙ্কন করতে বলবে? দেখো যখন তোমাদেরকে বলবে রেখা অঙ্কন করতে, এর মানে তুমি শুধু রেখা অঙ্কন করে দিলেই হবে না, তোমাকে কি করতে হবে, ব্যাখ্যা দিতে হবে। দেখো ভাই তুমি কিভাবে এগুলোর উত্তর লিখবা, খেয়াল করো। তোমার যখন সৃজনশীল প্রশ্ন লিখবা, তোমার তো 10-এ 10 পাইতে হবে, তাই না? তোমার তো 9-এ 9 পাই, তোমাকে 10-এ 9 পাইতে হবে, অথবা 10-এ 10 পাইতে হবে, অর্থাৎ তোমাকে ভালো করতে হবে, তাই না? যখন তুমি ভালো করতে চাইবা তখন তোমাকে কি করতে হবে, অবশ্যই আমি যেভাবে বলতেছি এভাবে লিখবা। এই যে ক লিখবে এভাবে, ক লিখার পর এই যে দেখো আমি এটা কালার করে দিছি না, তো তুমি কি করবা, এই চারপাশে একটা নীল কালার কলম দিয়ে দাগ দিবা। ঠিক আছে, আবার খ লিখছি, দেখো আমি মাঝখানে লিখছি কোনটা, তাহলে ক এবং খ সৃজনশীল লিখার ক্ষেত্রে তুমি যদি 10-এ 10 পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই টেকনিকটি মাথায় রাখতে হবে। সো প্রথমে তুমি কি লিখবা, এইখানে লিখবা যে এত নম্বর প্রশ্নের উত্তর, দেন তুমি ক নাম্বারটা এখানে লিখবা মাঝ বরাবর, এবং ক নাম্বারটা লিখার পর এটাকে কি করবা, একটা নীল কালার কলম দিয়ে দাগ দিয়ে দিবা চারদিকে, বা আচ্ছা একটা বক্স অঙ্কন করবা নীল কালার কলম দিয়ে। ঠিক আছে, বক্স অঙ্কন করার পর দেখো আমরা ক এবং খর জন্য এক পেজ ব্যবহার করব। কি করব, ক এবং খর জন্য আমরা এক পেজ ব্যবহার করব। খেয়াল করো, তাহলে আমরা ক এবং খর জন্য একটা পেজ ব্যবহার করছি। খ নাম্বার প্রশ্নটা দেখো, উৎপাদন সম্ভাবনা রেখা বলতে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মাধ্যমে দুইটি দ্রব্যের সংমিশ্রণকে বোঝানো হচ্ছে। সো এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন। এবং আমি কিন্তু এখানে দুইটা প্যারাতে লিখেছি, দেখো 1 নাম্বার প্যারা 2 নাম্বার প্যারা, অর্থাৎ খ নাম্বারে আমাদেরকে দুইটা প্যারা করে উত্তর লিখতে হবে। ঠিক আছে, সো তাহলে আমাদের ক খর জন্য এক পেজ। তাহলে এই প্রশ্নটা যদি আমি সমাধান করি, একটু খেয়াল করবে, দেখো তাহলে আমাকে একটু উৎপাদন সম্ভাবনার রেখা অঙ্কন করতে বলছে। তাহলে আমি দেখো প্রথমে যারা একদমই পারো না তারা এভাবে একটা দাগ দিবে, যারা একদমই জীবনে কখনোই উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারো নাই বাট আজকে অঙ্কন করবে, তারা এভাবে একটা দাগ দিবে প্রথমে। ঠিক আছে, তাহলে তুমি এভাবে একটা দাগ দিলে। এবার একটু খেয়াল করো, এখানে দেখো এই শূন্য আছে, শূন্যকে কেটে দাও, শূন্যকে কি করবো, কেটে দিব। এখানে শূন্য আছে, কেটে দাও। তাহলে এই ঘর বাদ, এই ঘর বাদ, তাহলে ঘর থাকে কয়টা ভাই, একটা ঘর থাকে, দুইটা ঘর থাকে, তাই না? তাহলে যেহেতু শূন্যর ঘর বাদ যায়, তাহলে আমাদের ঘর থেকে কয়টা, দুইটা থাকে। তাহলে আমরা কি করবো, এরপর এই যে এইভাবে একটা কার্ভ আঁকবো। দেখো এটা কিন্তু অবশ্যই বাঁকা হবে, এটা কি হবে, অবশ্যই বাঁকা হবে, সোজা দিলে হবে না। আমরা যদি এটা এভাবে দিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না, আমাদেরকে এই জিনিসটা কি করতে হবে, অবশ্যই বাঁকা দিতে হবে। তাহলে আমরা এটা বাঁকা দিলাম। বাঁকা দেওয়ার পর আমরা এখন কি করব, খেয়াল করো, আমরা এখন যেহেতু শূন্যর ঘর একটা আরেকটা, দুইটা শূন্য ছিল বাদ, তাহলে আমরা এখানে কয়টা দাগ দিব, দুইটা দাগ দিব। কেন দুইটা দাগ দিব, কারণ অলরেডি আমাদের এইখানে শূন্যর ঘর আর শূন্যর ঘর বাদ আছে মাত্র দুইটা ঘর, তাহলে দুইটা ঘরের জন্য দুইটা দাগ দিব। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো কিনা বলো, এতটুকু বুঝতে পারছো কিনা বলো। এবার আমরা এখানে শূন্য লিখবো, কত লিখবো, শূন্য লিখবো, এবং উপরে অর্থাৎ এখান থেকে আমরা ছোট থেকে বড় লিখবো, আবার এখানে ছোট থেকে বড় লিখবো। দেখো ছোট থেকে দেখো শূন্য আছে, তারপরে 50 লিখলাম, 50, তারপর আছে কত, 100, 100 লিখলাম, তারপরে আছে 150, 150 লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত লিখলাম, দেখো তাহলে প্রথমে ছোট, তারপরে বড়, তারপরে বড়, অর্থাৎ ছোট থেকে উপরের দিকে বড় বড় লিখতে থাকলাম। এরপর আমরা এখানে কত দিছি, একটু খেয়াল করো, এখানে আমরা কত দিচ্ছি, এখানে আমরা 50 দিব। ঠিক আছে, এরপর 100 দিব, এবং এরপর আমরা 150 দিব। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমাদের, এবার একটু খেয়াল করো তুমি, দেখো প্রথমে শূন্য আছে, শূন্য, পরে 50 আছে, 50, পরে 100 আছে, 100, পরে 150 আছে, 150। তাহলে এটা কিসের পরিমাণ দেওয়া আছে, এইটা, তাহলে এইখানে লিখবা গমের পরিমাণ। কি লিখবা, গমের পরিমাণ। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবা, গমের পরিমাণ। তাহলে আমি এখানে কিসের পরিমাণ, দেখো 0, 50, 100, 150 এই সিরিয়ালে না, তাহলে এটা হচ্ছে গমের পরিমাণ। ক্লিয়ার? এটা হচ্ছে কিসের পরিমাণ, গমের পরিমাণ। এবার খেয়াল করো নিচে তাহলে কিসের পরিমাণ হবে, অবশ্যই ধানের পরিমাণ।
এবার কতগুলো বিন্দু বাদ আছে দেখছো, কতগুলো বিন্দু বাদ আছে। তাহলে বিন্দুগুলো বাদ থাকলে আমাদের কি করতে হবে খেয়াল করো, দেখো তাহলে এখানে ছিল এ বিন্দু, তাহলে এখানে দিবা এ বিন্দু, এখানে দিবা বি বিন্দু, এখানে দিবা সি বিন্দু, ঠিক আছে, এখানে দিবা সি বিন্দু, আরেকটা থাকে ডি বিন্দু, এখানে দিবা ডি বিন্দু, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমাদের উৎপাদন সমানরেখার চিত্র হয়ে গেল। সো এই চিত্রটা যারা ভাইয়া চ্যাপ্টার 2 এ কিছু ম্যাথ করান প্লিজ একইছি ভাই, আমরা হচ্ছে আজকে প্রথম দ্বিতীয় দুইটাই পড়াবো, যেহেতু দুইটা পড়াবো সেহেতু এখন প্রথমটা পড়াচ্ছি, এরপর দ্বিতীয়টা পড়াবো, ঠিক আছে। সো এখন যদি শেষ না হয় আজকে প্রথমটা আমরা শেষ না করতে পারি, ইনশাল্লাহ আগামীকাল সকালে আমাদের বাকি দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশটুকু আমরা পড়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, তাহলে আমাদের হচ্ছে এখানে গমের পরিমাণ, নিচে ধানের পরিমাণ দিলাম। এখন চিত্রটা অঙ্কন করতেই হবে, যখন চিত্রর কথা বলবে তখন আমাদেরকে আলাদা করে কি করতে হবে, চিত্র পরিচিতিও দিতে হবে। চিত্র পরিচিতি মানে হচ্ছে চিত্র ব্যাখ্যা। তাহলে চিত্র পরিচিতি তোমরা কি করবে, এখানে লিখবা, এটাকে বলা হচ্ছে লম্ব অক্ষ, এটাকে বলা হচ্ছে কি, ধরো এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটাকে অর্থাৎ এভাবে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে লম্ব। নিচ বরাবর যেটা থাকে সেটাকে বলা হচ্ছে কি ভাইয়া বলো, তাহলে উপরের বরাবর যেটা থাকবে সেটাকে বলা হয় লম্ব, নিচে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে ভূমি। সো লম্ব এবং ভূমি, ঠিক আছে। তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে এইভাবে যেটা থাকবে উপরের দিকে সেটাকে বলছে লম্ব, নিচের দিকে যেটা থাকবে সেটাকে বলছে ভূমি, ঠিক আছে। তাহলে আমরা লিখব লম্ব অক্ষ বরাবর গমের পরিমাণ এবং ভূমি অক্ষ বরাবর ধানের পরিমাণ দেখানো হয়েছে, এবং চিত্রে এ বি সি ডি হলো উৎপাদন সম্ভাবনার রেখা। আমি আবারও বলছি, তোমরা কি লিখবা, তোমরা এটা লিখবা যে চিত্রে লম্ব অক্ষ বরাবর গমের পরিমাণ এবং ভূমি অক্ষ বরাবর ধানের পরিমাণ দেখানো হলো, এবং চিত্রে এ বি সি ডি হলো বিভিন্ন বিন্দু এবং এ এবং ডি হলো উৎপাদন সম্ভাবনা রেখা, ঠিক আছে। সো এটা তো তোমরা বলবা, বলার পর তোমরা অ্যাকচুয়ালি কি করবা দেখো, এবার তোমরা বলবা যে যখন ধানের পরিমাণ সর্বোচ্চ, যখন ধানের পরিমাণ সর্বোচ্চ তখন গমের পরিমাণ সর্বনিম্ন, যখন গমের পরিমাণ সর্বোচ্চ হয় তখন ধানের পরিমাণ হয় সর্বনিম্ন, যখন গমের পরিমাণ হয় 50 একক তখন ধানের পরিমাণ হয় 100 একক, যখন ধানের পরিমাণ হয় 100 একক তখন গমের পরিমাণ হয় 50 একক। সুতরাং আমরা বুঝতে পারছি গমের পরিমাণ বৃদ্ধি পেলে ধানের পরিমাণ হ্রাস পায়, এবং ধানের পরিমাণ বৃদ্ধি পেলে গমের পরিমাণ হ্রাস পায়। সো বুঝতে পারছো, সো এভাবে তুমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিবে, তাহলে তোমার হয়ে যাবে, তাহলে তুমি 3-এ 3 পাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 1 নম্বর সৃজনশীল এর ঘ নাম্বারটার উত্তর। এবার একটু খেয়াল করো, এবার আমাদেরকে বলেছে যে উৎপাদন সমানরেখার বাহিরে যদি এফ এবং ভেতরে যদি ই বিন্দু স্থাপন করি। দেখো বাহিরে বলতে এখানে একটা বিন্দু দিলাম, এই বিন্দুর নাম বলেছে এফ বিন্দু, এবং ভিতরে একটা বিন্দু দিলাম যে বিন্দুর নাম বলেছে ই বিন্দু। সো খেয়াল করো, যদি তুমি বাহিরের বিন্দুতে উৎপাদন করো তাহলে কি হবে, এবং তুমি যদি ভেতরের বিন্দুতে উৎপাদন করো তাহলে কি হবে। দেখো এই যে বাহিরে যে বিন্দু আছে এবং ভেতরে একটা বিন্দু আছে, খেয়াল করো এই যে দেখো এই পর্যন্ত হচ্ছে উৎপাদন সমানরেখার এরিয়া, অর্থাৎ তোমার জমি আছে কোন পর্যন্ত ভাইয়া, এই পর্যন্ত তোমার জমি আছে। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমার জমি আছে, এবং এই জমির পরিমাণ ধরো 40 একর। কত একর? 40 একর জমি আছে তোমার, ঠিক আছে। এখন তুমি যদি তোমার সম্পূর্ণ জমিতে উৎপাদন করো তাহলে উৎপাদন অবশ্যই বেশি হবে। এই যে বেশি হচ্ছে এটাকে বলা হচ্ছে পূর্ণ নিয়োগ। কি বলা হচ্ছে? পূর্ণ নিয়োগ, অর্থাৎ তুমি তোমার সম্পদের সম্পূর্ণ নিয়োগ করলা, তুমি তোমার সম্পদটা সম্পূর্ণ ব্যবহার করলা। যেহেতু সম্পূর্ণ জমি ব্যবহার করছো উৎপাদনটা অবশ্যই বেশি হবে, এই জন্য উৎপাদনটা বেশি হচ্ছে। এখন প্রশ্ন দেখো, এইখানে হচ্ছে তোমার সম্পূর্ণ জমি, এখন তুমি যদি এইখানে উৎপাদন করো তাহলে অর্ধেক হয়ে গেল না, অর্থাৎ তোমার জমির ভিতরে অর্থাৎ অর্ধেক অংশ কমে গেল। যদি অর্ধেক অংশ কমে যায় তাহলে উৎপাদন কি বেশি হবে নাকি কম হবে বলো ভাইয়া? অবশ্যই উৎপাদনটাও কম হবে। তাহলে এটাকে বলা হচ্ছে অপূর্ণ নিয়োগ। এটাকে কি বলা হচ্ছে? অপূর্ণ নিয়োগ। আমরা বলতে পারি অপূর্ণ নিয়োগ, অথবা আমরা এটাকে বলতে পারি সম্পদের অদক্ষ ব্যবহার, অথবা আমরা এখানে বলতে পারি যে এইখানে যদি আমরা ভিতর উৎপাদন করি তাহলে আমাদের অনেকগুলো সমস্যার সৃষ্টি হবে। যেমন 1 নাম্বার তোমার হতে পারে যে কর্মসংস্থান কমে যাবে, কর্ম যে সংস্থান থাকে সেটা হচ্ছে হ্রাস পাবে, ঠিক আছে, কর্মসংস্থান হ্রাস পাবে, ঠিক আছে। 2 হচ্ছে বেকারত্ব বৃদ্ধি পাবে,
কেন বেকারত্ব বৃদ্ধি পাবে? কারণ দেখো ভাই, তুমি তোমার সম্পূর্ণ জমিতে যদি উৎপাদন করো তাহলে তুমি শ্রমিক নিতে আগে 10 জন, এবং তুমি যদি অর্ধেক জমিতে উৎপাদন করো তাহলে তুমি শ্রমিক নিবা 5 জন। এর মানে অবশ্যই অবশ্যই তোমার কি হলো, তোমার জমির পরিমাণ কমে গেল। আর জমির পরিমাণ যদি কমে যায়, তোমার বেকারত্বর পরিমাণ কি হবে, বৃদ্ধি পাবে। আর জমির পরিমাণ কমে গেলে তোমার অবশ্যই কর্মসংস্থানও কমে যাবে। আর এটাই তো বুঝতে পারছি আমরা, তাই না? এবং সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে না, অদক্ষ ব্যবহার হচ্ছে, উৎপাদনও সর্বোচ্চ হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? সো এতটুকু যদি বুঝতে পারো তাহলে আই থিঙ্ক ই বিন্দুটা ক্লিয়ার। এবার এফ বিন্দু দেখো ভাই, তোমার জমি হচ্ছে এই পর্যন্ত আছে। এখন তুমি যদি বাইরে যা উৎপাদন করতে চাও তাহলে কি হবে, উৎপাদন করা যাবে। বাট খেয়াল করো, তোমার জমি এতটুক, ঠিক আছে? এখন তুমি যদি বাইরে জমিতে উৎপাদন করতে চাও তাহলে যে বেটার জমিতে উৎপাদন করতে চাইবা, সেই বেটায় কি চাইবে? সে বেটায় অবশ্যই বলবে যে যেহেতু আমার জমিতে উৎপাদন করতে আইছে, ওর থেকে টাকা বেশি চামো। টাকা বেশি চাইলেও বাধ্য হয়ে কি চাবে, আমার জমি উৎপাদন করবে। তাহলে দেখো, আমি যদি আমার জমি বাদ দিয়ে অন্য মাইসের জমিতে যা উৎপাদন করতে চাই, তা আমার আলাদা একটা কস্ট লাগতেছে, কি একটা মজুরির সমস্যা হচ্ছে, আবার শ্রমিকের সমস্যা হচ্ছে, তাই না? সেই রকম বিভিন্ন সমস্যার আমরা কি হচ্ছি, সম্মুখীন হচ্ছি। দেখো, এই যে আমরা যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, হ্যাঁ, তাহলে আমার এখন কি করা উচিত? দুধ তুলি, আমরা যদি অন্য মাসের জমিতে উৎপাদন নাই করতাম তাহলেই তো ভালো হইতো। সো এই অঞ্চলটাকে উৎপাদন করা যায়, বাট না করাই ভালো। এই জন্য এটাকে বলা হচ্ছে অর্জন যোগ্য অঞ্চল। যেহেতু এই জমিটা হচ্ছে অন্য জায়গার, সো এই জন্য এটাকে বলা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল, যেখান থেকে অর্জন করা যাবে বাট অর্জন করলেই ভালো, অর্থাৎ অর্জন না করাটাই বেটার। সো এই জন্য এটাকে বলা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল। অর্থাৎ আমরা যদি ই বিন্দুতে উৎপাদন করি তাহলে সম্পদের অদক্ষ ব্যবহার হবে, সম্পদের পূর্ণ ব্যবহার হবে না, উৎপাদন সর্বোচ্চ হবে না, কর্মসংস্থান হ্রাস পাবে, বেকারত্ব বৃদ্ধি পাবে। সুতরাং আমরা বুঝতে পারছি, উৎপাদন সমন্বয়রেখার ভেতরের বিন্দুতে আমরা উৎপাদন করলে সবকিছুতেই হ্রাস পায়। এবং আমরা যদি দেখি যে উৎপাদন সমন্বয়রেখার বাহিরের বিন্দুতে এখানে উৎপাদন করা যাবে না। কারণ কি? কারণ এটাকে বলা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল, এবং অর্জনযোগ্য অঞ্চল হওয়ার কারণে এখানে উৎপাদন করা যাবে না। এবং এখানে উৎপাদন না করার 4টি সীমাবদ্ধতা আছে। 1 নাম্বার তোমার শ্রমিকের সীমাবদ্ধতা, 2 নাম্বার তোমার জমির সীমাবদ্ধতা, 3 নাম্বার তোমার মজুরির সীমাবদ্ধতা, 4 নাম্বার তোমার উৎপাদনের সীমাবদ্ধতা। সুতরাং তোমার এই 4টা সীমাবদ্ধতার মধ্যে পড়তে হবে। এই জন্য আমি চিন্তা করলাম, না না, এফ বিন্দুতে কোনো উৎপাদন করা যাবে না। বুঝতে পেরেছো? বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার? এই হচ্ছে আমাদের উৎপাদন সমানরেখা থেকে প্রশ্ন আসে। সো এই প্রশ্নগুলো আসে উৎপাদন সমানরেখা থেকে। সো তোমাদের যাদের সমস্যা ছিল, আমি আশা করছি যে এতটুকু করলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। সো যাদের সমস্যা আছে তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ তোমাদের এই সমস্যাগুলো আর থাকবে না। যারা শয়তানি করতেছো আর নিজেরে খুবই বড় মনে করতেছো, তাদেরকে বলছি যে আসলে জীবনের অনেক কিছুই বাকি আছে, এখনো সবকিছু দেখা হয় নাই। ঠিক আছে? তো জীবনের অনেক কিছুই বাকি আছে, এখনো সবকিছু দেখা হয় নাই। তো সামনে যেহেতু পরীক্ষা আসবে, তো ওই সময় তুমি একটা অংশ দেখে ফেলবা। এবং এইচএসসি লেভেলটা ভাই এতটা গুরুত্বপূর্ণ যে এইচএসসি লেভেলের পরই তোমার যোগ্যতা নির্ণয় করা হয়। তুমি সেই ক্লাস 5 প্লাস পাইছো, তুমি ক্লাস 8 প্লাস পাইছো, তুমি ম্যাট্রিকে প্লাস পাইছো, তুমি এইচএসসিতে প্লাস পাও নাই, তুমি ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাও নাই, তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করো নাই। এরপর দেখবা তোমার জীবনটা কেমন, এরপর দেখবা তুমি কেমন, এরপর দেখবা তোমার পরিবার তোমার সাথে কেমন ব্যবহার করে, এরপর দেখবা তোমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য তোমার সাথে কেমন ব্যবহার করে, এরপর তুমি দেখবা তোমার বন্ধু বান্ধব তোমার সাথে কেমন ব্যবহার করে। বুঝতে পেরেছো? তো জীবনের এখনো অনেক কিছু বাকি আছে। যদি মনে হয় যে জীবনের সবকিছু শেষ, তাহলে তুমি ভুলের মধ্যে আছো। তোমাকে আমি বলছি, এইচএসসি পরীক্ষা তোমার পথ খুলে দেয়, তাই না? সো এই এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, দিনই কাজে সময় দাও। ঠিক আছে? সো আমার মতে যেটা আমি বলি সেটা হচ্ছে যে তুমি ভালো কাজ করো, নামাজ কালাম পড়ো, এবং পাশাপাশি পড়াশোনায় গুরুত্ব দাও। বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছো, দেখবে যে এই যে এখন যে বন্ধুর সাথে সারা রাত বসে বসে কথা বলতেছো, যে গার্লফ্রেন্ডের সাথে সারা রাত বসে বসে চ্যাটিং করতেছো, ঠিক আছে, তারা কোনো কাজে দিবে না। তারা না আখিরাতে কাজে দিবে, তারা না দুনিয়াতে কাজে দিবে, তারা কোনো কাজে দিবে না। খেয়াল করো,
তোমার ক্লাস 5-এ যে কয়জন বন্ধু বান্ধব A+ পাইছিল তাদের এখন কি অবস্থা? তারা যতদিন A+ পাইছে তার পরের দিন থেকে তোমার চিনে না। তুমি যখন ম্যাট্রিকে A+ পাও নাই, A- পাইছো, তোমার যে বন্ধুগুলো A+ পাইছে তাদের সাথে তোমার সম্পর্ক তুমি নির্ণয় করো, দেখো যে তাদের সাথে তোমার কেমন সম্পর্ক আছে। সো জীবনের এখনো অনেক কিছু বাকি আছে দেখার। আমি আবারও বলছি, জীবনের এখনো অনেক কিছু বাকি আছে দেখার। নিজের পথে চলার জন্য অবশ্যই নিজের গুণ বেঁধে পড়ো, নিজের সাথে চলার জন্য নিজের মতো করে পড়ো, ঠিক আছে? সো যেহেতু সময়টা এখনো বাকি আছে, সো কি করবে না, আর ঝামেলা করবে না, ঠিক আছে? সো ভালো করে পড়ালেখা করো, তোমার ভালোর জন্যই বলছি। সো ঠিক আছে, যারা পরিশ্রম করে তারা কখনো কি হয় না, নিরাশ হয় না, তারা অবশ্যই কি ধৈর্যের ফল মিষ্টি হয়। সো যারা ধৈর্য ধরবে না তাদের ফল মিষ্টি হবে না। সো টিচারদের সাথে বেয়াদবি করা ভালো নয়, শিক্ষকদের সাথে বেয়াদবি করা ভালো নয়, কারণ জীবনের অন্তিম মুহূর্তে গিয়ে অবশ্যই তোমাকে পস্তাতে হবে। আমি বলছি, সম্মান করবে, সম্মান পাবে, সম্মান দিয়েই দুনিয়া ছাড়বে, ঠিক আছে? তো অবশ্যই ভালো কিছু করতে হবে, ভালো কিছু করার জন্য ভালো মন মানসিকতা তৈরি করতে হবে, ঠিক আছে? সো আমি চাচ্ছি না আজকে আর পড়াতে, আজকে এই পর্যন্তই থাকুক। যদিও চাই তোমাদের বহুত পড়াতে, বাট তোমাদের আচরণে আর সেটা হয় না, ঠিক আছে? কারণ উপস্থিতি হচ্ছে বড় ব্যাপার। সো তোমরা যত বেশি উপস্থিত থাকবে আমি পড়ানোর ক্ষেত্রে ততটা গুরুত্ব দেই, ঠিক আছে? সো তোমাদের উপস্থিতি খুবই দুঃখজনক ছিল। সো এটার ফলও তোমরা পাবে ইনশাআল্লাহ, যেহেতু যারা যারা এখানে উপস্থিত ছিলে তাদের সমস্যাগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। আমি আবারও বলতেছি, এখনো তোমার সবকিছু দেখা হয়নি, এখনো তোমার সবকিছু দেখা হয়নি, এখনো অনেক কিছু দেখা বাকি রয়ে গেছে। সো জীবনের অনেক কিছু যেহেতু বাকি আছে, সো জীবনটাকে উপভোগ করতে দিনকে প্রাধান্য দাও, দুনিয়াকে বাদ দাও, বাট দুনিয়ার কাজে তোমাকে অবশ্যই সফল হতে হবে, ঠিক আছে? সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে, ঠিক আছে? সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।